আমার ভাই সুইসাইড করেনি স্যার। মানে আমি সকাল থেকে সাদা চোখে যেটা দেখেছি সেটাই বললাম। তবে মানে আমার ভাইকে কিডন্যাপ করা হয়েছে। কেন, এটা কেন মনে হচ্ছে আপনার? আমি আমি বলছি স্যার। ও আমার ভাইয়ের ওয়াইফ রোহিণী। রোহিণী, বলো বলো। হ্যাঁ হ্যাঁ বলুন। শবনম খাতুন এবং দেবদীপ সেন দুজনে মিলে আমার হাজবেন্ড যশোজিৎ বোসকে লুকিয়ে রেখেছে, মানে কিডন্যাপ করেছে। লুকিয়ে রেখেছে? কারণ? সেটা অনেক বড় গল্প স্যার। সে যত বড় গল্পই হোক, শুনতে তো হবে। স্যার, আমি যশোজিৎ বোস মানে আমার হাজব্যান্ড এবং আমাদের কয়েকজন বন্ধু বান্ধব, আমরা সবাই দুর্গাপুজোয় যশের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, পৈতৃক বাড়িতে কুসুমপুরে। তখন আমাদের বিয়ে হয়নি, কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছিল। ওইখানেই শবনমের সঙ্গে আমাদের আলাপ হয়। যশের দাদুর বাড়িতে ওই মেয়েটির খুব যাতায়াত ছিল। ইনফ্যাক্ট ওই বাড়ির সকলেই ওকে বাড়ির মেয়ের মতনই দেখতেন। মেয়েটির ডাক্তারি পড়ে ডাক্তার হওয়ার শখ ছিল, কিন্তু সামাও ওর এই উচ্চশিক্ষায় বোধহয় ওর বাবার খুব একটা সমর্থন ছিল না, ঘোর আপত্তি ছিল। তাই জন্য ওর বাবা দোজবরের সঙ্গে বিয়ে ঠিক করে শবনমের। কিন্তু শবনম বিয়েতে রাজি ছিল না। শবনম বিয়ের দিনই পালায় এবং আগে থেকে যশকে ফোন করে বলেছিল যাতে যশ শবনমকে হেল্প করে। এরপরে যশ যখন ওইখানে উপস্থিত হয় ততক্ষণে গ্রামের সবাই মিলে এবং শবনমের বাবা অলরেডি ওকে ধরে ফেলেছে। তখন এক প্রকার বাঁচাতে গিয়েই, শবনমকে ওই পরিস্থিতি থেকে বাঁচাতে গিয়েই যশ সিঁদুর পরিয়ে দেয়। এবার ঘটনা হচ্ছে এই পুরো বিষয়টা আমি কিন্তু জানতাম না, আমি একদমই জানতাম না। পরে শবনমকে যশ সঙ্গে করে নিয়ে আসে আমাদের কলকাতার বাড়িতে, মানে যেটা এখন আমার শ্বশুর বাড়ি, এবং নিয়ে এসে বলে যে ও এখানেই থাকবে, থেকে পড়াশোনা করবে, বাড়িতে একটি কাজের লোকের মতোই থাকবে, বাড়ির কাজকর্ম করবে এবং ওর পড়াশোনা কন্টিনিউ করবে। এবার মেয়েটি আস্তে আস্তে যশকে ফাঁসানোর চেষ্টা করে এবং ধীরে ধীরে আমার সঙ্গে যশের সম্পর্কটা খারাপ হতে থাকে। যশ এবং শবনম ঘনিষ্ঠ হতে থাকে আমার চোখের সামনেই। আমার সঙ্গে নানান রকমের প্রবলেম শুরু হয়। তারপর নানা কিছু পেরিয়ে ফাইনালি যশ আর শবনম বিয়ে করে। তারপরে যখন ওরা হানিমুনে যায়, সমুদ্রে বেড়াতে গেছিল ওরা, সেইখানে শবনমকে কেউ একজন মেরে ফেলার চেষ্টা করে। তারপরে দেবদীপ এবং দেবদীপের ফ্যামিলি সমুদ্রের ধার থেকে ওকে অচৈতন্য অবস্থাতেই উদ্ধার করে। তারপরে আমি যতদূর জানি ও স্মৃতিশক্তি লোপ পেয়েছিল এবং ও দেবদীপদের বাড়িতে ওদের তত্ত্বাবধানেই দীর্ঘদিন ছিল। এবার মানুষের স্বভাব চেঞ্জ তো হয় না। ও দেবদীপকেও ভাসায় নিজের সমস্ত রকম কৌশল দিয়ে এবং তারপরে দেবদীপের সাথে ওর বিয়ে হয়। আমার সাথে যশেরও ভুল বোঝাবুঝিটা ধীরে ধীরে মিটে যাচ্ছিল।
যশ একটা দিন তো বুঝতে পারে যে ও আমার প্রতি কতটা অন্যায় করেছে, এবং যখনই সেটা বুঝতে পারে তখনই কিন্তু ও আবার আমার কাছে ফিরে আসে এবং আমাদের দুজনেরও সম্পর্কটা ঠিক হয়ে যায়, আমাদের বিয়ে ঠিক হয় ওই একই দিনে। ঘটনাচক্রে দেবদীপ এবং শবনমের যেদিন বিয়ে হয় ঠিক ওই একই দিনে আমার এবং যশেরও বিয়ে হয়। খুব অদ্ভুত ব্যাপার, কাকতালীয়ভাবে বিয়ের আসরে বসে শবনমের নাকি স্মৃতি ফিরে আসে এবং ও আমাদের বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয় এবং নিজের অধিকার দাবি করে। যশ স্বভাবতই শবনমকে অস্বীকার করে সকলের সামনে। শবনম ফিরে যায়, ফিরে গিয়ে দেবদীপকে বিয়ে করে এবং আবারও যশের এগেনস্টে ফাঁদ পাতা শুরু করে। আমার হাজবেন্ড বড় সোজা সরল মানুষ, ও আবারও শবনমকে বিশ্বাস করতে শুরু করে এবং এবারে শবনম একা ছিল না স্যার, এবার শবনম দেবদীপকেও দলে টেনেছিল। ওরা দুজন মিলে যশের একদম পরম বন্ধু হয়ে ওঠে, মানে খুব অল্প দিনেই। খুব অবাক করা ব্যাপার এটা, অদ্ভুতভাবে ভীষণ বন্ধু হয়ে ওঠে। এবং তারপরে যখন ধরা পড়লো যে যশ অসুস্থ, তখন শবনমই ঠিক করে যে দেবদীপকে দিয়ে যশের ট্রিটমেন্ট করাবে। ইনফ্যাক্ট দেবদীপই আমাদের জানায় যে যশ ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে। আমরা বারংবার বাড়ির সকলে বলেছি একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য যশকে, কিন্তু যশ কোনো অবস্থাতেই আমাদের কথাই শোনেনি। তখন ওর কাছে শবনম এবং দেবদীপের কথাটাই হয়ে উঠেছিল প্রধান, মূল। ফাইনালি যশের অপারেশন হবে এটা ডিসাইডেড হয় এবং দেবদীপই অপারেশন করে। আমাদের ঘোরতর আপত্তি ছিল, কিন্তু কোনো আপত্তি কাজে লাগেনি। ফাইনালি যেদিন ডিসচার্জ হবে যশ, সেদিনও আমাদের জানায় যে ও দেবদীপদের বাড়িতে গিয়ে উঠবে। আমরা অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু আমাদের বাধা দেওয়া সত্ত্বেও যখন কথা শুনলো না, তখন আমরা বাধ্য হয়ে এক প্রকার লোকাল থানায় জানিয়েছিলাম। কিন্তু কি বলুন তো, ততদিনে না শবনমরা ওর ব্রেন ওয়াশ করে ফেলেছিল। আমাদের কোনো কথা শুনলো না। যশ সরাসরি নার্সিংহোম থেকে শবনমের সঙ্গে শবনমের শ্বশুর বাড়ি চলে গেল। বাবা, কিন্তু দারুণ মেয়ে, একেবারে দুই বরকে এক বাড়িতে নিয়ে গিয়ে তুললো। তাহলে ভাবুন কিরকম মেয়ে। তাহলে এইভাবে আমার ভাইকে এইভাবে বশ কর, যাকে বলে একদম নোংরা মেয়ে স্যার। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে, একেবারে এপিক পিস। হ্যাঁ, তারপরে বলুন। আমার যশকে আপনি ফিরিয়ে দিন আমার কাছে স্যার, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা আপনার চেষ্টা করবো, আপনি চিন্তা করবেন না। তারপরে কি হলো বলুন। তারপর আমি দুদিন পরেই গেছিলাম ওদের বাড়িতে, গিয়ে দেখি যশের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তখন এক প্রকার জোরজার করে অশান্তি করে আমি ওকে বাড়িতে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ আমি বন্ধ করাতে পারিনি স্যার। এ বাড়িতে ওরা আসতো, এসে যশের চেক আপ করে যেত। সেরকমই কথা হয়েছিল যে ওরা বাড়িতে এসেই যা করার করবে আমাদের চোখের সামনে, কিন্তু হঠাৎ করেই কালকে সকালবেলা শুনি যে যশ নাকি নার্সিংহোমে যাবে চেক আপ করাতে। আমিও যেতে চেয়েছিলাম সঙ্গে, কোনো কথাই শুনলো না, বাড়ির কাউকে সঙ্গে যেতে দিল না। ও একাই গেল, এই শরীরের অবস্থা নিয়ে ড্রাইভ করে ও একাই গেল। তারপরে ওকে ফোনে পাচ্ছি না, নট রিচেবল বলছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি পরাগদাকে বলি একটু ফোন করতে, তখন দাদাভাই ফোন করে। ফোন করে জানতে পারে, মানে শবনম বলে যে যশটা কি নার্সিংহোমেই যায়নি, ওরা নাকি বিভিন্ন জায়গায় যশকে খুঁজেছে এবং যশের কোনো খোঁজ পায়নি। এবার এই পুরো বিষয়টা তো আমার বিশ্বাস হচ্ছে না স্যার। আমার তো দৃঢ় বিশ্বাস যে শবনম এবং দেবদীপই যশকে কোথাও লুকিয়ে রেখেছে, কোথাও আটকে রেখেছে। ওরা ওরা যশের ভালো করতেই পারে না স্যার। আপনি প্লিজ যশকে আমার কাছে ফিরিয়ে দিন। যশ নিজে বুঝতেও পারছে না যে শবনম ওর কত বড় ক্ষতি করে দিচ্ছে। ওরাই আমার হাজব্যান্ডকে নিয়ে গেছে, ওরাই কোনোভাবে আটকে রেখেছে, লুকিয়ে রেখেছে, কি করেছে আমি জানি না, কিন্তু আপনি যেভাবেই পারেন আমার হাজব্যান্ডকে ফিরিয়ে দিন স্যার। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে, ওরাই রেখেছে। আর এটা ওদের অনেক দিনের প্ল্যান ছিল।
বাড়িতে রাখলে আবার আপনি গিয়ে নিয়ে আসবেন, সেই কারণে এবারে গুম করে দিয়েছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনারা বাড়ি যান, আমরা যশজিৎ বাবুকে খুঁজে বের করবই। থ্যাংক ইউ স্যার, অনেকটা আশা নিয়ে যাচ্ছি, একটু দেখবেন। থ্যাংক ইউ। বাবা, কি হয়েছে? এমন লাগছে কেন তোমাদের? অদ্ভুত, আমি তো কিছু জিজ্ঞেস করছি নাকি দুজনেই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছো? অপরাজিতা মা, কি হয়েছে বলবে আমায়? বাবা, যশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ও তো বাড়ি থেকেই বের হয় না, বাড়ি থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তোমাদেরকে খবরটা দিল? আসলে যশের আমাদের নার্সিংহোমে আসার কথা ছিল। বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু মাঝপথ থেকে উধাও হয়ে গেছে। উদাও হয়ে যায়? এত অসুস্থ ছেলেকে ছেড়ে দিল বাড়ির লোক? এই ভালোবাসা তাদের ছেলের প্রতি? সত্যি অবাক হয়ে যাই। আসলে বাবা, যশের বাবা বাড়িতে ছিলেন না, আর বাকিদের সাথে তো মানে ওর বাড়ির বাকিদের সাথে তো সম্পর্কটা কেমন তুমি সেটা জানোই। তাই ওকে একাই আসতে হচ্ছিল। কেন, কোনো ড্রাইভার ছিল না? না, ড্রাইভার ওর দেশের বাড়িতে গেছে, আর যেহেতু যশ অসুস্থ তাই ওকে তেমন দরকারও নেই, তাই ওকে ডাকেও নি। তাই যশ নিজে ড্রাইভ করে নার্সিংহোমে আসছিল, তাই তো? এখন তো সেন্টার থেকে ড্রাইভার পাওয়া যায়, সেখান থেকেও তো নিতে পারতো। আর তাছাড়া তোমরা তো ওর বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করো, তাহলে ওকে নার্সিংহোমে ডাকার কি প্রয়োজন হলো সেটাও তো বুঝতে পারছি না। বাবা, দোষটা আমারই। আমি যশকে বলেছিলাম নার্সিংহোমে এসে ট্রিটমেন্ট করাতে। আসলে যশের বাড়িতে যতবারই আমরা যাই না কেন ততবারই অপদস্থ হতে হয়, আর আমি চাইনি বাবা দেবদীপ অপদস্থ হোক। তাই আমি যশকে বলি যে যদি ট্রিটমেন্ট করাতেই হয় তাহলে অন্যান্য রোগীরা যেরকম দেবদীপের কাছে নার্সিংহোমে এসে ট্রিটমেন্ট করে সেইভাবেই ওকে ট্রিটমেন্ট করাতে হবে। আর আমার কথা শুনেই যশ নার্সিংহোমে আসছিল। যাক, এটা শুনে অন্তত ভালো লাগলো। যশকে বাদ দিয়ে তুমি আমার ছেলের কথা অন্তত ভেবেছো। এসব তুমি কি বলছো বাবা? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এসব কথা তোমার মনে আসছে কি করে? এই মুহূর্ত বলতে তুমি কি বোঝাতে চাইছো? যশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। মানে দেখো, ওর মন খারাপ হলে ও যেসব জায়গায় যেত, যে পসিবল জায়গাগুলো ছিল সবগুলো জায়গা আমরা খুঁজে দেখেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। পুরো শহর আমরা তোলপাড় করে খুঁজেছি। যখন পাওয়া যায়নি তখন আমরা বাধ্য হয়ে পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি করেছি, মিসিং ডায়েরি। আর এখন আমরা ঢুকতে না ঢুকতেই তুমি এই কথাগুলো বলছো। বাবা, তুমি অপরাজিতার মনের অবস্থাটা বুঝতে পারছো তো? তার উপরে আবার যশের দাদা পরাগ ফোন করেছিল, ফোন করে হুমকি দিয়েছে, বলছে পুলিশে রিপোর্ট করবে আমাদের এগেনস্টে, আমরা নাকি যশকে কিডন্যাপ করেছি। বাহ, এ তো দারুণ, একবারে সোনায় সোহাগা।
এতদিন ধরে বাড়ির লোক অপমান করছিল, আর এখন পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যাবে থানায়। আর তুমিও ডাক্তারি ছেড়ে গোয়েন্দাগিরিতে নেমে পড়বে। কি হতে পারে যশের সঙ্গে, কারা করতে পারে এমন কাজ, এইসব আর কি। শুধু নিজের কাজটুকুকে বাদ দিয়ে। তুমি তো একজন বড় ডাক্তার, তোমার উচিত আরো বেশি করে মানুষের সেবা করা। তুমি সবসময় যশকে নিয়ে মেতে আছো, যশই তোমার এখন ধ্যান জ্ঞান। একজন ডাক্তার হিসেবে প্রত্যেকটা রোগীকে সমান প্রাধান্য তোমার দেওয়া উচিত। নিজের ক্যারিয়ারটাকে নিয়ে ছেলে খেলা করছো। তোমার তো বিদেশে চলে যাওয়ার কথা, বারবার সেখান থেকে ডাক আসছে। তুমি যাচ্ছ না শুধুমাত্র যশের কথা ভেবে। যাক, অনেক তো হলো, অনেক করেছো, এবার একটু নিজের দিকে মন দাও। বাবা আসলে এসব ঘটনা। আমি তোমার সঙ্গে কথা বলছি না অপরাজিতা, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। এর মধ্যে তুমি ঢুকো না। আমি যেমন তোমার আর যশের ব্যাপারে কখনো ঢুকি না, বুঝেছ? বাবা, তুমি অপরাজিতার সাথে এভাবে কেন কথা বলছো? এই বয়সে এসে কি তোমার কাছ থেকে শিখতে হবে বাবু? আমি কার সাথে কিভাবে কথা বলবো? কখনো কখনো কিছু জিনিস বাবা মাদের তাদের সন্তানের থেকে শিখতে হয় বই কি। তো এই শিক্ষাটা কি তুমি অপরাজিতার কাছ থেকে শিখে আমাকে শেখাচ্ছ? এইটুকুনি শিক্ষা আমার আছে বাবা। এই শিক্ষাটা তোমারই দেওয়া। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমার ঠিক মনে আছে। আমি ভুলিনি, আর আমি তাই সেগুলো তোমাকে মনে করিয়ে দিতে চাইছি। দেবদীপ, কেন তুমি বাবার সাথে এভাবে কথা বলছো? বাবা তো ঠিকই বলেছে, সব দোষ আমারই। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি অপরাজিতা। নিজের মনের কথা সবসময় শুনেছি পরিষ্কারভাবে। তাই আজ আমি এটা বলছি যে বাবা যেটা করছে সেটা ভুল করছে। আমি কোনো ভুল করিনি বাবু, ভুল তুমি করছো। সেটা দেখার ক্ষমতা তোমার বন্ধ হয়ে গেছে, কারণ তুমি ভালোবাসায় অন্ধ হয়ে আছো, সেই জন্য। তুমি ভুল ভাবছো বাবা, ভুল ভাবছো। তুমি ভাবছো অপরাজিতা তোমার ছেলেকে খুব খারাপ রেখেছে, খুব কষ্টে রেখেছে। আসলে সেটা নয়। অপরাজিতা আমাকে একদমই কষ্টে রাখেনি, খারাপ রাখেনি বাবা। এই ধারণাটা তোমার সম্পূর্ণ ভুল। আমি খুব ভালো আছি বাবা। আর অপরাজিতার মতো একজন মানুষের পাশে থাকতে পেরে আমি সত্যি খুব গর্বিত। কারণ অপরাজিতা কোনোদিন কোনো মিথ্যের আশ্রয় নেয়নি বাবা। ও কোনোদিন আমাকে ঠকায়নি। একটা মানুষ কখনোই এত তাড়াতাড়ি তার নিজের অতীতকে ভুলে যেতে পারে না, আর অপরাজিতাও পারেনি। তার মধ্যে মানে ও জীবনে যাকে ভালোবেসেছে সে মৃত্যুর সাথে লড়াই করছে বাবা। এই অবস্থায় যে কোনো মানবিক বোধ সম্পন্ন মানুষ তার যেটা করা উচিত অপরাজিতা সেটাই করেছে। এখানে আমি অন্তত তো কোনো ভুল দেখি না। আমি জানি আমি যদি আজ অপরাজিতার জায়গায় থাকতাম তাহলে ও এইভাবেই আমার পাশে দাঁড়াতো, যেভাবে আমি আজ ওর পাশে দাঁড়িয়েছি। আমি তোর বাবা, আমি তোকে ছোট থেকেই চিনি, আর এও জানি তুই ভেতরে ভেতরে কতটা চাপা। জানি তোর বুক ফাটবে, তবু মুখ ফুটবে না। তাই এইসব কথা অন্তত আমাকে বলিস না। তুমি হয়তো ঠিকই বলেছো বাবা, কিন্তু তুমি কি জানো যে মানুষেরও বদল হয়?
আজ সে যে ব্যাপারে কষ্ট পাচ্ছে, যেটা ভেবে কষ্ট পাচ্ছে, সেটা হয়তো পরে তার কাছে হাসির জিনিস হতে পারে। হয়তো সেটা ভেবে তার হাসি পেতে পারে। আমারও ভেতর ভেতর সেই বদলটাই হয়েছে, যেটা তোমরা হয়তো টের পাচ্ছ না, কিন্তু আমি পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আংশিকভাবে আমারও ভুল ছিল। হ্যাঁ, আমি সেই ভুলগুলো এখন বুঝতে পেরেছি, আর সেগুলো থেকে শিক্ষাও নিয়েছি। আর রিকোয়েস্ট করবো বাবা, তোমরাও একটু শিক্ষা নিয়ে নাও। আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করে দাও আমাকে। দেবদীপ যাই বলুক, আসলে আমি জানি আমি দোষী, কিন্তু বিশ্বাস করো বাবা, দেবদীপ না আমার কাছে ভগবানের মতো। আমি কখনো দেবদীপকে ঠকানোর কথা ভাবিনি, আমি তোমাদেরকে কখনো ঠকানোর কথা ভাবিনি বাবা।